ইকোলজি, তার বেসিক টার্মিনোলজি যেগুলো আমাদের পরীক্ষায় আসে। ইকোলজি একটা বিশাল বড় টপিক, বিশাল বড় সাবজেক্ট, শুধু সেগুলোই আমরা পড়েছিলাম যেগুলো আমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে। আচ্ছা, কেউ একজন বলতে পারবে ইকোলজি টার্মটা প্রথম কে কয়েন করেছিল? আর্নেস্ট হেকেল, আর্নেস্ট হেকেল। 1869। আর্নেস্ট হেকেল। 1869। কোথাকার ছিল? কোন ন্যাশনালিটি ছিল? জার্মান। জার্মান। আচ্ছা, ইকোলজি মানে কি ছোট্ট ভাবে যদি আমরা বলার চেষ্টা করি? বাস্তুবিদ্যা। হ্যাঁ, বাস্তুতন্ত্র। বাস্তুবিদ্যা। আর ওটা তো তোমরা বাংলা করে বলো, বাস্তুতন্ত্রবিদ্যা। তো বঙ্গানুবাদ করো। স্যার বাস্তুতন্ত্রবিদ্যা। বঙ্গানুবাদ বলছি না, আমি জিজ্ঞেস করছি যে মানে কাকে বলে। স্যার ছোট এটা করে। একটা বায়োলজির একটা ব্রাঞ্চ যেটা হিউম্যান মানে অর্গানিজমের রিলেশনের সাথে ডিল করে। হ্যাঁ, রিলেশনশিপ। কিসের রিলেশনশিপ? অর্গানিজমের সাথে, এনভায়রনমেন্টের সাথে জীবের। হ্যাঁ, অর্গানিজমের স্যার সাথে এনভায়রনমেন্ট আর অর্গানাইজেশনের রিলেশন। হ্যাঁ, সবাই অর্গানিজম এন্ড ঠিকই এনভায়রনমেন্টাল সবাই রিলেশনশিপ। ঠিকই বলেছো। অর্গানিজম সাথে এনভায়রনমেন্টের, অর্গানিজমের সাথে নিজের রিলেশনও থাকতে পারে, বিভিন্ন অর্গানিজমের সাথে রিলেশন থাকতে পারে, এবং অর্গানিজমের সঙ্গে এনভায়রনমেন্ট। আচ্ছা, এই এনভায়রনমেন্ট বলতে আমরা কি বোঝাই? আমি তিনটে গোল এঁকে বুঝিয়েছিলাম, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, মাঝখানে কমন পয়েন্টটা হচ্ছে বায়োস্ফিয়ার। লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, এই সবগুলোকে নিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট। লিথোস্ফিয়ার হচ্ছে গিয়ে স্থলভাগ, হাইড্রোস্ফিয়ার জলভাগ, অ্যাটমসফিয়ার হচ্ছে গিয়ে বায়ু, আর তার মধ্যিখানে যে অংশে হচ্ছে গিয়ে প্রাণী এবং উদ্ভিদরা থাকে, জীববৈচিত্র্য দেখা যায়, তাদেরকে বলা হয় বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারে আমরা পরে আসবো। ইকোলজির 4টে ল ছিল। একটু জোরে বলবেন? আচ্ছা, জোরে বলছি। 4টে লস ছিল। 4টে লস কেউ কিছু ট্রাই করবে বলার? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি লিখছি। এভরিথিং ইজ কানেক্টেড, ল নাম্বার 1। এভরিথিং ইজ কানেক্টেড, নোটে আছে কিন্তু। এভরিথিং ইজ কানেক্টেড মানে স্ট্যান্ড অ্যালোন কিছু হয় না, সবকিছুর সাথে সবকিছু কানেক্টেড আমাদের এনভায়রনমেন্টে, আমাদের ইকোসিস্টেমে। 2 নম্বর হচ্ছে গিয়ে স্যার এভরিথিং মাস্ট গো সামওয়্যার। মাস্ট গো সামওয়্যার। এভরিথিং নয়, এভরিওয়ান। আমি স্পিসিস গুলোর কথা বলছি, মাস্ট গো সামওয়্যার। এবার সেটা কথা চলাফেরার কথা বলা হচ্ছে না। ইকোসিস্টেমের লেভেল যখন আমরা ট্রপিক লেভেল পড়বো, সেই ট্রপিক লেভেলের হচ্ছে কি কোনো একটা লেভেলে থাকতে হবে এবং তাদের মধ্যে এনার্জি ফ্লো হতে হবে, ওইটাকে মিন করছে। 3 নম্বর, আর স্যার খাদ্য অভ্যাসের স্বাধীনতা থাকতে হবে। খাদ্য অভ্যাস, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। খাদ্য অভ্যাসের স্বাধীনতা ওইভাবে নয়, কোনো কিছু ফ্রিতে নেই, ফ্রিতে কিছু পাবে না, কিছুর বদলে কিছু গিভ অ্যান্ড টেক হবে। এভরিওয়ান মাস্ট গো সামওয়্যার, কারণ এটা হচ্ছে কি স্টেশনারি নয়, এর মধ্যে বিভিন্ন ফ্লো, এনার্জি ফ্লো হতে পারে, বায়োমাসের ফ্লো হতে পারে, কোয়ান্টিটি কোয়ালিটি এসব কিছু ফ্লো হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কি দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, গিভ অ্যান্ড টেক পলিসি থাকতে হবে। স্যার এটা কি আমরা ওই বলতে পারি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কোনটাকে? দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, এটাকে বলতে পারো। হ্যাঁ স্যার ওইটাকেই বলছি। হ্যাঁ, অনেকটা বলতে পারো কাছাকাছি। আর একটা স্যার হয়তো লড়াই করে বেঁচে থাকতে হবে, এরকম কিছু। না, নেচার নোজ বেস্ট সোর্স। দ্য বেস্ট। সব 4টেই আর্নেস্ট হেকেলের দেওয়া কিন্তু, এই 4টে আমাদের মনে রাখতে হবে। নেচার নোজ দ্য বেস্ট স্যার মানে এই নেচার নোন বেস্ট, এটা কি স্যার প্রাকৃতিক নির্বাচন? নেচার নোজ দ্য বেস্ট হচ্ছে গিয়ে নেচার নিজের মতো হচ্ছে গিয়ে নট জাস্ট নির্বাচন, নেচার নিজের মতো হচ্ছে গিয়ে ব্যালেন্স করে নেয়, যেটাকে আমরা সায়েন্সের ভাষায় জানি হোমিওস্ট্যাসিস। যাই হোক, অত ডিটেলে লাগতে হবে মানে ভাবতে হবে না আমাদের, 4টে জিনিস জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, এটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আর আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে
আমরা যদি বায়োস্ফিয়ার লেভেলে যাই, ইন্ডিভিজুয়াল একটা স্পিসিস থেকে শুরু করে একটা বায়োস্ফিয়ার লেভেলে যাই, মাঝখানে আমরা কি কি স্টেপ পাবো বা কি কি ক্লাসিফিকেশনস পাবো? ইন্ডিভিজুয়ালের পরে কি আসবে? পপুলেশন। পপুলেশন লেভেল। পপুলেশনের পরে কতগুলো ইন্ডিভিজুয়াল মিলে একটা পপুলেশন হয়, কতগুলো পপুলেশন মিলে কি হবে? কমিউনিটি কমিউনিটি মিলে ইকোসিস্টেম। ইকোসিস্টেম। ইকোসিস্টেমের পরে বায়ো। বায়োম। তারপর মনে হয় বায়োস্ফিয়ার। তারপরে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার একদম লার্জেস্ট পার্ট। এবার এইগুলো ইন্ডিভিজুয়াল আমরা জানি, পপুলেশন জানি, কমিউনিটি জানি, ইকোসিস্টেম। ইকোসিস্টেমে একটা দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। বায়োম আর বায়োস্ফিয়ার হচ্ছে কি আমরা পরে আসছি। তার আগে আমাকে বলো, আরেকটা জিনিস আমি পড়িয়েছিলাম, ইকোটোন কাকে বলে? ইকোটোন কি স্যার এই যে ট্রানজিশনাল জোন বিটুইন টু ইকোসিস্টেম। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ও ট্রানজিশনাল জোন, দুটো দুরকম টাইপের ইকোসিস্টেমের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় ইকোটোন। কিরকম কিরকম দুটো ট্রানজিশনাল হতে পারে? হয় হচ্ছে গিয়ে আমি স্থলজ কোনো একটা ইকোসিস্টেম নিলাম, গ্রাসল্যান্ড নিলাম, আর তার সঙ্গে জলজ নিলাম। উদাহরণ কি হতে পারে? মার্শল্যান্ড। আচ্ছা, ইকোটোন কেন ইম্পর্টেন্ট আমাদের ইকোলজি এনভায়রনমেন্টাল স্টাডিজে? ইকোটোনের মধ্যে অনেক রকমের স্পিসিস পাওয়া যাবে, ফ্লোরা আর ফনা বেশি পরিমাণে থাকবে। জীব বৈচিত্র্য পাওয়া যায় অনেক রকম। লার্জ বেশি পরিমাণে। বায়োডাইভার্সিটি। কেন লার্জ বায়োডাইভার্সিটি কেন? কারণ ওটা ইন্টারমিডিয়েট জোন, ওভারল্যাপ করছে দুটো জায়গার, হ্যাঁ, overlap করছে, ইউনিক ইকোসিস্টেম, থাকবে। সেই কারণে ইউনিক স্পিসিস পাওয়া যায়। উদাহরণ কি একটা ইউনিক স্পিসিসের? একটা ইকোটোনের উদাহরণ বলো আমাদের দেশের। পশ্চিমঘাট পর্বতমালা। স্যার সুন্দরবন। সুন্দরবনটা আগে বলো। সুন্দরবনের তাহলে একটা ইউনিক স্পিসিস কি হবে? রয়্যাল বেঙ্গল টাইগার। কেন ইউনিক কেন? সুন্দরী গাছ। সুন্দরী গাছ। হ্যাঁ, সুন্দরী ট্রি ইউনিক কেন? এই দুটো স্পিসিস ইউনিক কেন? রয়্যাল বেঙ্গল টাইগার ইউনিক কেন? স্যার এইগুলো স্যার অন্য কোথাও আর পাওয়া যায় না। সে তো ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু স্যার, ইউনিক কি মানে ক্যারেক্টারিস্টিক্স এটা- আছে? স্যার এটা স্যার প্রতীকী, হ্যাঁ। মানে এটাকে দিয়েই বাকি আরো এটাকে স্যার ওই আমব্রেলা স্পিসিস বলা হয়, একটা টার্ম আছে, মানে কিস্টোন ওটাকে দিয়ে। স্পিসিস। হ্যাঁ কি না, ইস্টন স্যার। রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে ক্যান সুইম। পৃথিবীর আর কোনো টাইগার প্রজাতি সুইম করতে পারে না, কিন্তু ওখানে ওকে বাঁচতে গেলে সুইম করতে হবে। এরকম ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। সুন্দরী ট্রিজ কি আছে? নিউম্যাটোফোর্স আছে, শ্বাসমূল আছে, নিউম্যাটোফোর্স। তো এইগুলো মনে রাখতে হবে। আর একটা ইউনিক স্পিসিস হচ্ছে খরাই ক্যামেল। নোনা জল খেয়ে বেঁচে থাকতে পারে, কচ্ছের রান অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, এটা বাদ দিয়ে, আচ্ছা, ইকোটোনকে আরেকটা নামে, বিশেষ নামে অভিহিত করা হয়, কি নাম? পরীক্ষায় কোশ্চেন আসে, জোন অফ টেনশন। টেনশন মানে খুব ক্ষতিকারক কিছু না, জোন অফ টেনশন মানে হাই বায়োডাইভার্সিটি, এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, ইকোটোনের সাথে, হ্যাঁ বলো। খরাই ক্যামেলটা কি বললেন? খরাই ক্যামেল হচ্ছে নোনা জল খেতে পারে, লবণ জল খেয়ে বেঁচে থাকতে পারে। বেঁচে থাকতে পারে। আচ্ছা, ইকোটোনের সাথে কানেক্টেড আরেকটা রয়েছে হচ্ছে কি ইকোক্লাইন। ইকোক্লাইনটা কি? কি ডিফারেন্স ইকোটোনের সাথে? কেউ ট্রাই করো। ইকোক্লাইন হচ্ছে গিয়ে মোর গ্র্যাজুয়াল ইন নেচার। গ্র্যাজুয়াল কি? যে ইকোটোন আমি যখন যেই স্থলজ থেকে জলজ বা স্থলজ অঞ্চল থেকে বা জলজ অঞ্চল থেকে যখন মধ্যবর্তী স্থানে মার্শল্যান্ডে যখনই চলে এলাম, হঠাৎ করে জীববৈচিত্র্য বৃদ্ধি পেল, লিনিয়ার ইনক্রিজ অফ বায়োডাইভার্সিটি, মানে হঠাৎ করে বৃদ্ধি পেল। আমি একটা গ্রাফ দেখিয়েছিলাম, এরকম এরকম দেখিয়েছিলাম গ্রাফ। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মার্শল্যান্ড,
বা ইকোটোন গুলো হঠাৎ করে বৈচিত্র্য বৃদ্ধি পায়। আর ইকোক্লাইনের ক্ষেত্রে এরকম হঠাৎ বৃদ্ধি পাবে না, সেমই জোন অফ টেনশনই ইন্টারমিডিয়েট বা ট্রানজিশনাল জোন, কিন্তু লেস ভাইব্রেন্ট ইন নেচার। ইকোক্লাইনের একটা উদাহরণ হতে পারে হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা, পরের পেজে যাচ্ছি, কেউ স্ক্রিনশট নিলে নিতে পারো। হ্যাঁ বলো। বলছি যে রামসার সাইট গুলো কি এক একটা ইকোটোন প্রত্যেকটা? রামসার সাইট গুলো ইকোটোন হবেই তার কোনো গ্যারেন্টি নেই। রামসার সাইট গুলো না, রামসার সাইট মানে রামসার যখন আমরা ইকোসিস্টেম পড়বো, রামসার এটা এসছে হচ্ছে গিয়ে স্পেশালি জলাভূমি অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য। তো সেটা ইকোটোন হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু প্রাইমারি ফোকাস আমার জলাভূমি অঞ্চল ইকোসিস্টেমটাকে রক্ষা করার জন্য। আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি। আরেকটা কানেক্টেড টপিক ছিল নিশ। নিশ কাকে বলে? স্যার নিচটা হলো মানে হ্যাবিটেন্টের উপরে ভিতরে একটা জিনিস, যেমন আমি যদি একটা একটা উদাহরণ দিই, যেমন একটা জঙ্গলের মধ্যে অনেকগুলো গাছ আছে, এবার হুম। সমস্ত প্রাণী আছে, এবার ওই গাছের মধ্যে একটা কাঠঠোকরা বাস করছে, সে তার হুম। সেটাকে নিচ বলছি। হ্যাঁ, মানে একটা হ্যাবিটাটের মধ্যে বা একটা অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী আছে, সে তার ইকোসিস্টেমে ইকোলজিক্যালি কি রোল প্লে করছে, তার বাসস্থান কোথায়, সে যে বাসস্থানে থাকছে তার উপর কি প্রভাব বিস্তার করছে, তাকে ছাড়া তার সেই বাসস্থান অঞ্চলের কি এফেক্ট পড়বে, তার জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেলে সেই বাসস্থানের উপর কি এফেক্ট পড়বে, যে সব কিছু যে যদি আমি একটাকে রুল বা ফর্মুলায় আনতে চাই, সেটাকে বলা হয় নিশ। নিশ হচ্ছে গিয়ে ইকোসিস্টেম প্লাস রোল। মানে আমার একটা ইকোসিস্টেম নিতে হবে, আর স্পিসিস গুলোর রোল কি ওই ইকোসিস্টেমের ওপর, এই দুটো একসাথে আমাকে ভাবতে হবে, সেটাকে বলা হয় নিশ। নিশ আমি বলেছিলাম 4 রকমের টাইপ হয়, কি কি ছিল? হ্যাবিটেট একটা ছিল, ট্রপিক্যাল মনে হয় ছিল, আর একটা হ্যাবিটেট, ট্রপিক্যাল Okay. নয়, ট্রপিক্যাল হলে আচ্ছা। আলাদা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল, আর হচ্ছে কি রিয়েলাইজড। বলো তো এগুলো কি কি, কোনটা কি কারণে, কোনটা কি মানে? হ্যাবিট ওয়াইজ হবে হচ্ছে হ্যাবিটেটটা হবে প্রথমটা। হ্যাঁ, মানে আমি একটা গাছ নিলাম, যে গাছের উদাহরণ যে দিল, গাছ নিলাম, গাছের সে কোথায় এক্স্যাক্টলি কোথায় থাকছে, কোন মাইক্রো ক্লাইমেটের মধ্যে সে থাকছে, গাছের পাতায় থাকে না গাছের গোড়ার দিকে থাকে, গাছের কাণ্ডের মধ্যে থাকে, গাছের ডালপালার মধ্যে থাকে, ডালপালার উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে, মধ্যিখানে থাকে, তার হ্যাবিটেটটা এক্স্যাক্টলি ওই মাইক্রো ক্লাইমেটের কোথায়, সেইটা। আর ট্রপিক মানে হচ্ছে কি সে খাদ্য অবস্থায় কোথায়, সে কি প্রাইমারি প্রডিউসার, খাদ্য তৈরি করছে, না সে কি গাছের থেকে খাবার নিচ্ছে, না সে গাছকে মৃতপ্রায় গাছের ওপর প্যারাসাইটিক হয়ে বাঁচছে, মানে তার খাদ্য শৃঙ্খলে তার ভূমিকাটা কোথায়, তার রোলটা কোথায়, সেটা বলে। আর ফান্ডামেন্টাল নিশ হচ্ছে গিয়ে যে ওই গাছটা, ওই ইকোসিস্টেমটা, ওই মাইক্রো ক্লাইমেটটা ম্যাক্সিমাম কতগুলো স্পিসিস হচ্ছে কি হ্যান্ডেল করতে পারবে নিজেকে সামলে, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার। আর রিয়েলাইজ হচ্ছে গিয়ে ম্যাক্সিমামের থেকে জেনারেলি কম হয়। এখন যত ধরনের ওখানে হচ্ছে গিয়ে নিশগুলো রয়েছে, যত ধরনের স্পিসিস আর তার রোলগুলো রয়েছে, সেগুলোকে একত্রিত করলে সেটাকে রিয়েলাইজ নিশে বলা হয়। তার মানে রিয়েলাইজ নিশে সবসময় হচ্ছে গিয়ে এর থেকে কম বা সমান হবে, ফান্ডামেন্টাল নিশের থেকে কম বা সমান হবে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে গিয়ে কম বা সমান হবে, ম্যাক্সিমাম কত লোক থাকতে পারে। রিয়েলাইজ মানে হচ্ছে গিয়ে এখন কত লোক আছে। আচ্ছা, এটার পরে হচ্ছে গিয়ে আমরা আসবো বায়োম। বায়োম আমি কি বুঝিয়েছিলাম, বায়োম কাকে বলে? স্যার একটা ডিসটিনেক্ট ইকোলজিক্যাল এরিয়া যেটাকে স্যার ক্লাইমেট দিয়ে মানে ডিসকাস করা হয়। হ্যাঁ, একদম ভেরি গুড। ক্লাইমেটিক কন্ডিশন অনুযায়ী স্যার শুধু তো ক্লাইমেট নয়, ক্লাইমেট, প্ল্যান্টস আর অ্যানিমেল ওখানে যা যা আছে। হ্যাঁ, ক্লাইমেটিক কন্ডিশন দিয়ে স্পিসিস গুলোকে আলাদা করা হয়, স্পিসিস ডিভিশন, বায়োমস। কয়েকটা বায়োমস এর উদাহরণ দাও দেখি। যেমন স্যার হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট আছে স্যার, অ্যাকোয়াটিক বায়োমস, তুন্দ্রা বায়োম, তুন্দ্রা আছে, বায়োম আছে, Desert আছে, অ্যাকুয়াটিক আছে। ট্রপিক্যাল আছে। মূলত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রাসল্যান্ড আছে। টেরেস্ট্রিয়াল আর অ্যাকুয়াটিক।
টেরেস্ট্রিয়ালের মধ্যে কতগুলো ভাগ, অ্যাকোয়াটিকের মধ্যে কতগুলো ভাগ, সবগুলো তুমি নোটে পেয়ে যাবে তোমরা। আর এটার ভেতরে যাচ্ছি না। ক্লাইমেটিক কন্ডিশন অনুযায়ী আমি স্পিসিসকে ডিভাইড করছি, সেগুলোকে বলা হয় বায়োম। আর কতগুলো বায়োম মিলে সাম অফ অল, কতগুলো বায়োম না, সাম অফ অল দ্য বায়োমস মিলে আমার হচ্ছে কি বায়োস্ফিয়ার হবে। তাহলে বায়োস্ফিয়ার মানে হচ্ছে গিয়ে সাম অফ অল পার্টস অফ আর্থ যেখানে লাইফ এক্সিস্ট। এখানে আমরা কি দেখলাম, এই যে এই মিটিং পয়েন্টটা, কমন পয়েন্টটা, তার মানে সাম অফ অল পয়েন্টস অফ আর্থ, যে তার মধ্যে হচ্ছে গিয়ে লাইফ এক্সিস্ট করছে, যে অংশের মধ্যে লাইফ এক্সিস্ট করছে, এনি ফর্ম অফ লাইফ, সেই বায়োস্ফিয়ারকে আমি কতগুলো ভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে বায়োম। বায়োমের মধ্যে থাকবে কতগুলো ইকোসিস্টেম, ইকোসিস্টেমের মধ্যে থাকবে কতগুলো স্পিসিসের কমিউনিটি, ভেরিয়াস স্পিসিসের কমিউনিটি, তারপর একটা স্পিসিসের পপুলেশন, তারপর কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের একটা ইন্ডিভিজুয়াল কেউ। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ইকোসিস্টেমটাকে কানেক্ট করলাম। ইকোসিস্টেমটাকে পুরোভাবে এইভাবে সাজানো যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ট্রপিক লেভেলস। আমি আর ডিটেলে এটা এখন পড়াতে গেলে হবে না। ট্রপিক লেভেলস কে কি মানে জানো কেউ একজন, বলো মানে ট্রপিক লেভেলসটা কাকে বলে? ওই স্যার ফুড পিরামিড বা ফুড চেন যেটা আছে স্যার, ওই প্রত্যেকটা স্টেপকেই বলে। প্রথমে হ্যাঁ, বলো। প্রডিউসার আছে, প্রডিউসার পরে যে প্রডিউসারকে যে কনজিউম করে সে হচ্ছে প্রাইমারি কি জানো, প্রাইমারি প্রাইমারি কনজিউমার। কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার, তারপরে টারশারি কনজিউমার। এবার পরপর যে যাকে খাবে সেরকম হবে। নেচার অফ ফুড টেকেন ফ্রম ইকোসিস্টেম, সোজা বা গোদা ভাষায় বললে এটাই। খাবারের ওপর ডিপেন্ড করে তাকে হচ্ছে গিয়ে ইকোসিস্টেমের কোথায় রাখা যায়, সেটাকেই ট্রপিক লেভেল বলা হয়। মূলত দুভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে অটোট্রপ, যে নিজের খাবার নিজে তৈরি করে, আর হচ্ছে হেটারোট্রপ। হেটারোট্রপের মধ্যে আবার দুটো ভাগ আছে, সেটা হচ্ছে গিয়ে কনজিউমার, যে নিজের খাবার তৈরি করে, আর একটা হচ্ছে গিয়ে প্যারাসাইটস, যে নিজের খাবার অন্যের থেকে নেয়, নিয়ে হচ্ছে গিয়ে সেই প্রাণীটাকেও মেরে ফেলে। অটোট্রপসের মধ্যে সবুজ গাছপালা পড়বে, কনজিউমারের মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রাণী পড়বে, আর প্যারাসাইটসের মধ্যে আমরা জানি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো পড়বে। আর এই ট্রপিক লেভেলগুলোকে হচ্ছে গিয়ে আমরা ফুড চেন, ফুড ওয়েব আর পিরামিডস এই মাধ্যমে প্রকাশ করতে পারি, এর মাধ্যমে ভিজুয়ালি প্রকাশ করতে পারি। ফুড চেন আর ফুড ওয়েবের মধ্যে পার্থক্য কি? ফুড ওয়েবটা হচ্ছে বিভিন্ন ফুড চেনের মধ্যে থাকা যে মানে প্রাণীগুলো আছে তাদের মধ্যে আবার ইন্টারলিঙ্কড একটা মানে তারা আবার ইন্টারলিঙ্ক যুক্ত থাকবে অনেকগুলো একে ফুড অপরের চেন সাথে। মিলে একটা ফুড ওয়েব তৈরি হতে পারে। ফুড চেন কি? হ্যাঁ, এই যে সূর্য আছে, সূর্য থেকে অটোট্রপসরা খাবার বানালো, তারপর প্রাইমারি কনজিউমার, তারপর সেকেন্ডারি কনজিউমার হয়ে তারপর হচ্ছে গিয়ে প্যারাসাইটস ঘুরে আবার হচ্ছে গিয়ে এটা প্রকৃতির কাছে ফেরত আসছে। এই যে চেন মতো ব্যাপারটা হচ্ছে, এটাকে বলা হয় ফুড চেন। আর এর মধ্যে যদি অনেকগুলো ফুড চেন একসাথে কাজ করে সাইমultaneously, তখন তাকে ফুড ওয়েব বলা হয়। অনেকগুলো ফুড চেন একসাথে সাইমultaneously কাজ করে, তখন তাকে ফুড ওয়েব বলা হয়। জেনারেলি যে কোনো ইকোসিস্টেমে কোনো একটা সিঙ্গেল ফুড চেন থাকতে পারে না, কারণ আমি যদি একটা পন্ড ইকোসিস্টেম নিই, তো পন্ডের মধ্যে তো শুধু এক রকমের অটোট্রপস, এক রকমের প্রাইমারি কনজিউমার, এক রকমের সেকেন্ডারি কনজিউমার, বিভিন্ন রকমের মাছ আছে, বিভিন্ন রকমের মাছের বিভিন্ন নিশ হচ্ছে, বিভিন্ন রকম ট্রফিক লেভেলসে থাকছে, তো একটা কমপ্লিকেটেড জালের মতো অংশ সৃষ্টি হচ্ছে, সেইটাকেই বলা হয় ফুড ওয়েব। ফুড চেন, অনেকগুলো ফুড চেন মিলে কমপ্লিকেটেড এবং সাইমultaneously যদি পারফর্ম করে তাকে ফুড ওয়েব বলা হয়। সিঙ্গেল ফুড চেনের হচ্ছে গিয়ে এটা একটা থিওরিটিক্যাল অবস্থান, প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। ফুড ওয়েবই হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের ইকোসিস্টেমে আমরা দেখতে পাই। আর পিরামিড হচ্ছে গিয়ে আমরা এই যে ট্রপিক লেভেলগুলোকে হচ্ছে গিয়ে হয় এরকম পিরামিড, নয় এরকম পিরামিড, বা এরকম পিরামিড, নানা রকম হচ্ছে গিয়ে আকার ইঙ্গিতে প্রকাশ করি, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রপিক লেভেলে এগুলোকে ভাগ করা থাকে। ফার্স্টে হচ্ছে গিয়ে প্রডিউসার থাকতে পারে, প্রাইমারি কনজিউমার থাকতে পারে, সেকেন্ডারি কনজিউমার থাকতে পারে। উদাহরণ হচ্ছে গিয়ে প্রাইমারি প্রডিউসার হচ্ছে গিয়ে গ্রাস হবে, সেখান থেকে হচ্ছে গিয়ে গ্রাস হপার হবে, তারপর গ্রাস হপারকে হচ্ছে গিয়ে যে খাবে সেরকম একটা হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম
এই পিরামিড গুলো দিয়ে আমরা হচ্ছে ট্রপিক লেভেলসকে প্রকাশ করতে পারি। আর এই পিরামিডের ওপর আমি তোমাদের একটা নোট বানাতে বলেছিলাম। কি নোট? সেটা হচ্ছে কি, এই পিরামিড গুলোর আকৃতি যখন আমি কোয়ান্টিটি নিয়ে করব, কোয়ান্টিটি মানে সংখ্যায় কত আছে ইকোসিস্টেমে, কোন ইকোসিস্টেমের জন্য কিছু কিরকম, কিছু আমার দেওয়া আছে না নোটে। বায়োমাসের ক্ষেত্রে কিরকম হয়, টোটাল ওজন, বায়োমাসের উপর আমার আরেকটা জিনিস বলার আছে, বলবো। বা হচ্ছে গিয়ে নানা রকম আরো 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 নানা রকম হতে পারে, সেই নানা রকম পিরামিড হতে পারে, 15-16 রকম টাইপের, 15-16 টাইপস অফ পিরামিডস হতে পারে, তাদের এক এক রকম দেখতে হতে পারে। সেইগুলো আমি হচ্ছে কি এক জায়গায় তোমাদের ছবি আঁকতে বলেছিলাম। সেটা করলে হচ্ছে কি পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোয়ান্টিটির পন্ড ইকোসিস্টেমের কোয়ান্টিটির ক্ষেত্রে কোয়ান্টিটি ট্রপিক লেভেল কোয়ান্টিটি অনুযায়ী যদি আমি ট্রপিক লেভেলে ভাগ করি, তাহলে পিরামিডগুলো কি বেসটা বেশি মোটা ওপরটা সরু হবে, না হচ্ছে কি ইনভার্টেড হবে, যেখানে ওপরটা বেশি মোটা বেসটা সরু হবে? স্যার তখন আমাকে বসে ইনভার্টেড বসে হবে স্যার। নট পন্ডের ক্ষেত্রে ইনভার্টেড নাও হতে পারে, কিন্তু নর্মাল হবে, পন্ডের ক্ষেত্রে হবে না এটা। পন্ডের ক্ষেত্রে হবে না, জেনারেলি প্যারাসাইটিকের হচ্ছে কি ইনভার্টেড হয়। আচ্ছা, এখন ডিসকাস করছি না, এটা তোমরা একটা এক্সাম্পল দেখে নিও, গুগল করলে প্রচুর পেজ পেয়ে যাবে। এটা একটা দেখে নিও, এরকম পিরামিডের হচ্ছে কি এরকম এমসিকিউ কোশ্চেন আসতে পারে। আচ্ছা, বায়োমাসের ওপর আমি একটা কনসেপ্ট বলেছিলাম, সেটা বলেছিলাম পরীক্ষায় আসে, গ্রস প্রাইমারি প্রোডাক্ট আর নেট প্রাইমারি প্রোডাক্ট, এ দুটো কি বলেছিলাম? স্যার ওই 10% ল ওইটা? স্যার ওই যে এনার্জিটা সবসময় প্রডিউসার থেকে ফ্লো করে। হুম, প্রো করে, কিন্তু গ্রস আর নেটের পার্থক্য কি? আমি এনার্জিটা নিলাম, আমার একটা প্রাইমারি প্রোডাক্ট তৈরি হলো, সেই এনার্জিটা আমি ফটোসিনথেসিসের মাধ্যমে যখন কার্বোহাইড্রেট তৈরি করছি, তখন স্যার গ্রস আর প্রত্যেক নেট স্টেপে 10% লস হয়। স্যার 10%টা স্যার নেট নিট হয় স্যার, আর হচ্ছে স্যার 10% লটা তো আমরা পিরামিডের সময় আমরা বলছি, ঠিক আছে 10% ল পরে মানে প্রত্যেকটা টপিক লেভেল অনুযায়ী যোগ হতে থাকবে কতটাই। রেসপিরেশন মনে রাখবে, রেসপিরেশনের কারণে যে প্রাইমারি প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় গ্রস প্রাইমারি প্রোডাক্ট ফটোসিনথেসিসের মাধ্যমে। তারপর থেকে যদি রেসপিরেশনের জন্য যে লসটা হচ্ছে সেটা বাদ দিই, তাহলে হচ্ছে কি নেট প্রাইমারি প্রোডাক্ট। এই ফর্মুলাটা মনে রাখবে, রেসপিরেশন লস। রেসপিরেশনের মধ্যে আমরা জানি যে যে কার্বন ডাইঅক্সাইডটা তো করা আছে, সঞ্চিত ছিল, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা কার্বনের সঙ্গে অক্সিজেন মিলিত হয়ে বেরিয়ে যায়। রেসপিরেশনের জন্য মূলত লস হচ্ছে, প্রাইমারি প্রোডাক্টের ওপর লস হচ্ছে। আচ্ছা, এটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আর দুটো জিনিস আছে, তাড়াতাড়ি বলে নি। একটা হচ্ছে গিয়ে ইকোলজিক্যাল সাকসেশন, এটা কি বলেছিলাম? কোনো বিয়ার ল্যান্ডের ভেতরে যখন আস্তে আস্তে যখন মানে নতুন নতুন গাছের মানে লাগানো হয় বা করা হয়। হ্যাঁ, মানে মানুষ লাগাবে সব সময় তার কোনো মানে নেই, ন্যাচারালি হতে পারে, ন্যাচারালি হতে পারে, মানে ইন্ট্রোডাকশন অফ নিউ প্ল্যান্ট। নিউ ইকোসিস্টেম, আমরা সায়েন্সের ভাষায় বলবো। 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম যে প্ল্যান্টস গুলো এলো তাদেরকে কি বলা হয়, কি কমিউনিটি বলা হয়? জেরোসিরি। পাইওনিয়ার কমিউনিটি। পাইওনিয়ার কমিউনিটি, এরকম একটা পাইওনিয়ার কমিটির উদাহরণ হচ্ছে গিয়ে ফার্ন। বেয়ার সয়েলস এর ওপর বা বেয়ার ল্যান্ডের ওপর প্রথমে হচ্ছে গিয়ে ফার্ন জাতীয়, বেয়ার রকের স্যার ওপর লাইকেন, স্যার লাইকেন মস এগুলো হবে তো? হ্যাঁ, লাইকেন হবে। পাইওনিয়ারের পর স্যার এটা বলে দিন না, পায়োনিয়ার কমিউনিটিটা বলে দিন একবার। বেয়ার যখন ইকোলজিক্যাল সাকসেশন মানে হচ্ছে গিয়ে আমি একটা বেয়ার ল্যান্ড পেলাম, বেয়ার রক পেলাম, যেখানে কোনো মাটি নেই, কিছু নেই, কোনো ইকোসিস্টেম নেই, কিচ্ছু নেই, কোনো স্পিসিস নেই। সেখানে আস্তে আস্তে হচ্ছে গিয়ে সাকসেসিভ স্টেপসে আমার হচ্ছে গিয়ে নতুন নতুন হচ্ছে গিয়ে স্পিসিস গুলো এন্ট্রি নিচ্ছে, নতুন নতুন ইকোসিস্টেম তৈরি হচ্ছে। সেই প্রসেসটাকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। ইকোলজিক্যাল সাকসেশনের মধ্যে প্রথম যে গ্রুপ অফ স্পিসিস বা গ্রুপ অফ প্ল্যান্টস এলো সেটাকে বলা হয়, যেটার জন্য যাদের হচ্ছে গিয়ে ইকোসিস্টেমটা এন্ট্রি নিল ওখানে ওই পোর্শন অফ ল্যান্ডে, ওই পোর্শন অফ লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার,
হাইড্রোস্ফিয়ারে, যার ফলে কিনা ওটা বায়োস্ফিয়ারের অংশ হলো। সেই জিনিসটাকে, সেই কমিউনিটিটাকে পায়োনিয়ার কমিউনিটি বলে, যে প্রথম এলো। তার একটা উদাহরণ হতে পারে ফার্ন, তার একটা উদাহরণ হতে পারে লাইকেন। তারপরের পায়োনিয়ার কমিউনিটি আস্তে আস্তে হচ্ছে কি বেশ কিছুদিন থাকার পর, বেশ কিছু বছর থাকার পর চলে যায়, আস্তে আস্তে নতুন কমিউনিটি সাকসেসিভ ওয়েতে আসে। তাদেরগুলো, সেই কমিউনিটিগুলোকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট কমিউনিটি। হ্যাঁ, সেরাল বলা হয়। সেরাল কিন্তু কমিউনিটি বলা হয় না, সেরালস বলা হয়। যতগুলো তারপরে স্টেপ থাকবে, আচ্ছা আমি আসছি, আর বলা হয় সাকসেসিভ কমিউনিটি। তারপর লাস্টে গিয়ে যে কমিউনিটিটাতে গিয়ে সেটেলড হয় ওই এরিয়াটা, সেই কমিউনিটিটাকে এটা কি হচ্ছে বলা হয়? ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটির পর মোটামুটি সেটেলড হয়ে যায়, ব্যালেন্সড একটা হয়ে যায়। তার মানে আমি আনসেটেলড থেকে সেটেলডের দিকে যাব, আনব্যালেন্স থেকে ব্যালেন্সডের দিকে যাব। যত আমার ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে আমি এগিয়ে যাব, তত হচ্ছে কি আমার ব্যালেন্স। এইবার হচ্ছে কি এই সেরাল বা সাকসেসিভ কমিউনিটিগুলো কিন্তু যে কোনো একটা কমিউনিটি হতে পারে না, মানে সেরাল 1, সেরাল 2, সেরাল 3, এরকম করে বহু বছর চলার পর ক্লাইম্যাক্স কমিউনিটি ফাইনালি এলো, ফাইনালি একটা কোথাও গিয়ে সেটেল ডাউন করলো। তো নাম্বার অফ স্টেপস হতে পারে এই সাকসেসিভ কমিউনিটিগুলো, নাম্বার অফ স্টেপে, নাম্বার অফ সাকসেসিভ ওয়েতে আসতে পারে। আচ্ছা, এটার পর হচ্ছে কি লাস্ট আমি বায়োটিক ইন্টারাকশন গুলো বলেছিলাম, খুব ভালো করে মনে রাখতে বলেছিলাম কি কি বায়োটিক ইন্টারাকশন গুলো আছে। যেমন প্রথমে হচ্ছে মিউচুয়ালিজম। কাকে বলে মিউচুয়ালিজম? মিউচুয়ালিজম মানে হচ্ছে এই যে আগের দিন আপনি পড়াচ্ছিলেন রাইজোবিয়াম, আর আজকে হ্যাঁ। লাইকেন হচ্ছে ওয়ান টাইপ অফ মিউচুয়ালিজম। মানে যেখানে দুটো ফাঞ্জাই করে। দুটো এর মধ্যে, দুটো টাইপ অফ স্পিসিস এর মধ্যে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বায়োটিক ইন্টারাকশন হবে, যেখানে দুজনেই হচ্ছে গিয়ে লাভবান হবে। রাইজোবিয়াম হতে পারে, লাইকেন হতে পারে। আর খুব সহজ উদাহরণ দিলে পলিনেটার আর পলিনেটিং স্পিসিস হতে পারে। পলিনেটার আর পলিনেটেড ট্রিজ। মৌমাছি এসে মধু খাচ্ছে এবং ওর ফুলটা ফোটাতে সাহায্য করছে। এরপরে হচ্ছে গিয়ে কমেনশনালিজম। স্যার একজনের বেনিফিট হবে কিন্তু আরেকজনের লস হবে না। আরেকটা কিছু হবে না, জিরো থাকবে। 0 প্লাস 0, এই সংখ্যাগুলো এইগুলো দিয়ে মনে রাখতে বলেছিলাম। একজন হচ্ছে গিয়ে বেনিফিটেড হবে ওই বায়োটিক ইন্টারাকশনে, আর একটা স্পিসিসের কিছুই এসে যাবে না। উদাহরণ হচ্ছে গিয়ে কাউ ডাং বিটেল। গরুর কিছু এসে যায় না, তো ওই বিটেলগুলো হচ্ছে গিয়ে সেই ডাঙের উপর হচ্ছে গিয়ে জীবন ধারণ করতে পারে। 3 নম্বর হচ্ছে কি অ্যামেনসালিজম। এটা কি? এটা কি কেউ কাউকে কোনো রকম ক্ষতি করে? না, একটা হার্ম, আরেকটা কিছু হবে না। কমেনশালিজমের অপোজিট। একটা হার্ম হবে আর একটা কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, এটার উদাহরণ হতে পারে লার্জ ট্রি, স্মল ট্রি। লার্জ ট্রির ছাওয়ার এসে স্মল ট্রি হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টস গুলো না পেয়ে মরে যেতে পারে, কিন্তু লার্জ ট্রি তাতে কিছু এসে যায় না। 4 নম্বর কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে প্রিডিয়েটর আর পের ভেতর যে সম্পর্ক। লিমিটেড সোর্সের মধ্যে কম্পিটিশন, যেটা লিমিটেড সোর্সের মধ্যে। ফক্স, হায়েনাস। 5 নম্বর প্রিডেশন or parasitism. এটা কি? একটা বেনিফিটেড হবে আর অন্যকে খেয়ে নেবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা অন্যকে কনজিউম করবে। একটা বেনিফিটেড হবে আর একটা লস হবে। উদাহরণ কি? ওয়ার্মস হতে পারে। ওয়ার্মস হতে পারে। ওয়ার্মস হচ্ছে প্যারাসাইটের ক্ষেত্রে হবে। প্রিডেশনের ক্ষেত্রে হচ্ছে কি হতে পারে বিগ ক্যাট আর ডিয়ার্স হতে পারে, যে কোনো বিগ ক্যাট ডিয়ারের কে ভক্ষণ করে খায়, বিগ ক্যাটস আর ডিয়ার্স। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে নিউট্রালিজম, যেটা কারোর কিছু হবে না, 0,0। তো এই 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এটার উপর কিন্তু কোশ্চেন আসে এবং উদাহরণ তুলে দিয়ে কোশ্চেন দেবে, সে উদাহরণটা ভেবে তোমাকে বসাতে হবে যে এটা কোনটার কথা বলছে। আচ্ছা,
আমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ রিকল করলাম, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, এতে এনভায়রনমেন্টের ফার্স্ট ক্লাসে।